brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। রাজনীতিতেও তো নানান রকম খেলা হয়, কিন্তু এখানে এনসিপিআই বা এনডিএ কি করবে না করবে তার মধ্যে তিনজন সংখ্যালঘু সাংসদকে নিয়ে একটু অস্বস্তি বাড়ছে এনসিপিআই শিবিরে। এনডিএর বৈঠক এড়িয়ে গেলেন মুর্শিদাবাদের তিনজন সংখ্যালঘু সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান আর ইউসুফ পাঠান। এখন তাদের দাবি হচ্ছে তারা এনসিপিআই আছেন কিন্তু এনডিএতে নেই, এনডিএতে নেই, বিজেপিতেও নেই, এমনটাই জানিয়ে দিচ্ছেন আবু তাহের। ফলে এবারে তারা তৃণমূলে ফেরার জল্পনা জিয়ে রাখছেন নাকি একেবারে শাখের করাতের দশা তাদের, সেইটা নিয়ে এখন জল্পনা। কি কি বক্তব্য শোনাই। আমরা তো এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। সেটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএর রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, তিনজন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন, তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআইয়ের স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইয়ের সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। রাজীব, বেসিক্যালি এই যাদের কথা বলা হচ্ছে তাদের শাখের করাতের দশা, এটাই হচ্ছে আসল বিষয়, তাই তো? একদমই। দেখো, যে তিনজন সাংসদের কথা আমরা বলছি, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তাদের সত্যিই একেবারে শাখের করাতের অবস্থা। তারা কোন দিকে যাবেন, কী করবেন তা এখনো পর্যন্ত কিন্তু তারা নিজেরাই জানেন না। আর সেই কারণেই তারা বলছেন যে তারা এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই। এনসিপিআই দলটি যখন এনডিএকে সমর্থন করেছে তখন এই বক্তব্যের কী মানে, তার কী অর্থ তারাই বলতে পারবেন। তবে এই মুহূর্তে সব্যসাচী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দিল্লিতে হেলি রোডে, আমার পেছনেই বঙ্গভবনের গেট, আর এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন। তিনি এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করছেন। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, তার কারণ একদিকে দলত্যাগী সাংসদরা এনসিপিআইতে যোগ দেওয়ার পর এবং সেই যোগ দেওয়ার পর্বে আমরা দেখেছি ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হওয়া এবং তারপর তারা সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, তারা কথা বলা, এই পুরো বিষয়টির মধ্যে আজকে শুভেন্দু অধিকারীর আবার আসা। এখানে এই সাংসদরা তারা নিজেদের এলাকায় কিছু সমস্যায় পড়েছেন, সেই সমস্যা নিয়ে কথা বলবেন। তাদের এলাকার সমস্যা বলতে তারা এলাকার উন্নয়ন করতে পারছেন না, এমনটাই বলছেন। তারা এলাকায় ঢুকতে পারছেন না, তারা এলাকায় ফিরতে পারছেন না, তার কারণ বহু মানুষ তাদের কাছে প্রশ্ন করছেন আপনারা কোন দলে রয়েছেন। এখান থেকে তোমাকে বলে রাখি, শুধুমাত্র সংখ্যালঘু সাংসদরা নয়, সংখ্যালঘু সাংসদরা ছাড়াও আরও সাংসদ রয়েছেন। যদি উদাহরণ হিসেবে নেওয়া যায়, বীরভূমের অসিত মাল, শতাব্দী রায়, তারা তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার পর তারা যোগ দিয়েছেন এনসিপিআইতে, যে এনসিপিআই এনডিএকে সমর্থন করেছে, এবং তারা বেশিরভাগ সময় দিল্লিতেই থাকছেন, নিজেদের এলাকায় যাচ্ছেন না। বাংলায় যে এখন সংস্কৃতি চলছে, যাকে পছন্দ নয় বা যার বিরুদ্ধে অভিযোগ, অভিমান, রাগ রয়েছে, তাকে ডিম ছুঁড়ে মারা, এক্ষেত্রে সাংসদরাও ভয় পাচ্ছেন। সেই জায়গায় ত্রাতার ভূমিকায় কিন্তু বলা যেতে পারে অবতীর্ণ হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এর আগে যখন তারা দলত্যাগ করছেন তখন ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই সাংসদদেরই বলেছিলেন যে আপনারা তাড়াহুড়ো করবেন না, দিল্লিতে থাকুন, কোনো অসুবিধা হবে না, যে কোনো সমস্যার আপনারা আমাকে বলবেন, আপনারা দিল্লিতে থাকুন, এখনই বাড়ি ফেরার প্রয়োজন নেই। তবে সেটা সবাই নয়, কয়েকজন সাংসদকে বলেছিলেন। এরকম কয়েকজন সাংসদ তারা এলাকায় যে সমস্যায় পড়েছেন, তাদের কর্মীরা রয়েছেন,
অর্থাৎ এলাকার যে নেতা কর্মীরা তাদের তো সেই সমস্যাটা ফেস করতে হচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ, মানুষের ক্ষোভ আক্রোশ, তারপর এলাকার নির্বাচিত সাংসদ তিনি বেজায় সমস্যায় রয়েছেন তার। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজীব আপাতত তোমাকে ধন্যবাদ। কি হয় বৈঠকে নজর রাখো তুমি। আর কাজী মাসুম আখতার রয়েছেন আমাদের সঙ্গে, শিক্ষাবিদ। এই মুহূর্তে আমি মাসুমদার কাছে যাও। মাসুমদা, মানে খুবই অস্বস্তিকর, কিন্তু সাংসদ হিসেবে ভাবুন একবার যে পরিস্থিতিতে এরা রয়েছেন, বেশ অস্বস্তিকর পরিস্থিতি। দেখুন একটা কথা বলি, শুভেন্দুজি বলেছে আমি সামনে নেবো, তোমরা ঘাবড়াবে না। তো শুভেন্দুজি সামনে নিলে তারা আশ্বস্ত হবে, কিন্তু শুভেন্দুজি কাকে সামলাবে? শুভেন্দুজি সামলানোর দূরত্ব কতটা? শুভেন্দুজি হিন্দুদেরকে সামলাতে পারবে, যারা ডিম মারে, হিন্দু সম্প্রদায়ের লোকদের পারলে সামলাতে পারবে, কিন্তু মুসলমান সম্প্রদায়ের লোককে কিন্তু তিনি সামলাতে পারবেন না। আর তারা ডিম ছোড়ে না, তারা পাথর ছোড়ে, তারা পাথরবাজি করে। যে তিনজন এমপির কথা বলছেন, যারা ওই বলছে আমি লাল জামা পরে আছি, ঠিকই আছে, কিন্তু গেরুয়াটা পরবো না, মানে গেরুয়াটা হলে ধরা পড়ে যাবো। অ্যাকচুয়ালি তারা গেরুয়াটা পরেই আছে, লালের মতো একটা কিছু আস্তরণ গায়ে লাগিয়ে রেখেছে, বুঝতে না পারে। কিন্তু এনডিএতে গেলে পুরো গেরুয়া হয়ে যাবে। এনসিপিআইটা গেরুয়া, কিন্তু ওটা লাল মতোটা ভাব আছে আর কি, বোঝা যাচ্ছে না, ঠিক পুরোপুরি গেরুয়া বোঝা যাচ্ছে না। একটা প্রচ্ছায়া অবচ্ছায়া একটা রয়েছে। আসলে ওই আমাদের যাদবজি, উপেন্দ্র যাদবজির বাড়িতে যখন এনসিপিআই হয়েছিল, সেটা যে বিজেপির জন্যই হয়েছিল, একদমই। এইটা মুসলমান লোকদের হয়তো বোঝানো যাবে না, ওটুকুনি অন্ধকারে রাখা যেতে পারে। আমি আসবো মাসুমদা আপনার কাছে, আবারও আসবো। আর এর মধ্যে যেরকম আপনারা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই হাই ভোল্টেজ বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক। আর শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, সেই ছবি একটু আগে দেখাচ্ছিলাম। দিল্লিতে বেশ বৃষ্টি হচ্ছে এবং সাংসদ যেহেতু এলাকায় কাজকর্মে কিছু সমস্যা হচ্ছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই সমস্ত কাজকর্ম নিয়ে কথা হবে। আর অবভিয়াসলি গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক যে একটা অবস্থান রয়েছে, ভীষণ একটা ধোঁয়াশা মতন অবস্থান রয়েছে, সেটাও তো ঠিক করার দরকার রাজীব। ফলে একদিকে কাজের সমস্যা, একদিকে রাজনৈতিকগত অবস্থানজনিত সমস্যা, মানে দুরকম সমস্যা এখন ফেস করছেন এনসিপিআই সাংসদরা, বিশেষ করে ওই তিনজন। দেখো, এই তিনজনের কথায় পরে আসবো সব্যসাচী, আগে এনসিপিআই দলটার কথাই বলি। এই এনসিপিআই দল, আমরা বলছি এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। সাংসদ অর্থাৎ সংসদের সদস্য, সেই সংসদে এনসিপিআই বলে কোনো দল এখনো পর্যন্ত নেই। লোকসভায় সবাই তৃণমূল সাংসদ, জটিলতা ঠিক এইখানেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমার মনে হয় এনসিপিআইকে এবার স্বীকৃতি দেওয়া উচিত। কাকে বলছেন, কার উদ্দেশ্যে বলছেন, তিনি সংবাদ মাধ্যমে বলছেন। আসলে এই দাবি বা এই আবেদন তার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। এনসিপিআই দল নেই, এনসিপিআই এর সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হচ্ছে। এই এনসিপিআই এ যারা যোগ দিয়েছেন তারা একেবারেই অস্বস্তিতে আছেন। তার কারণ তাদেরকে কেউ বলছেন আপনারা এনডিএ, আপনারা সরাসরি বিজেপিতে চলে যান। কয়েকজন সাংসদ আবার বিজেপিতে যাওয়ার পক্ষে তারা মত প্রকাশ করছেন। আর এর মধ্যে আইনি জটিলতাও রয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি স্বীকৃতি দেওয়ার আগে তিনি ভাবছেন যে এক্ষেত্রে আইনি জটিলতায় পরে বিষয়টি আটকে না যায়। এবং এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে সদ্য শিবসেনা ছেড়ে 6 জন সাংসদ তারা শিবসেনা উদ্ধব ঠাকরের গোষ্ঠী ছেড়ে শিবসেনা একনাথ শিন্ডের গোষ্ঠীতে যোগ দিয়েছেন। তা মামলা হয়েছে, কপিল সিবাল মামলা করেছেন, সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে। সেই মামলার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু গোটা বিজেপি বা এনডিএ শিবির। ওই মামলায় কি সিদ্ধান্ত হয় দেখার পর তৃণমূল কংগ্রেস সম্পর্কে সিদ্ধান্ত হবে। আর এর মধ্যে অস্বস্তি বাড়ছে। তৃণমূল কংগ্রেস দাবি করছেন যে 2 জন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, আবু তাহের খলিলুর রহমান, আবার কাকলি ঘোষ দস্তিদার দাবি করছেন যে 2 জন সাংসদ ওদের ওখান থেকে তারা তাদের যোগাযোগ রেখেছেন। তিনি নাম একদম গোটা বিষয়টা রাজীব খুব ধোঁয়াশার। আসলে এই জন্ম এবং মৃত্যুর মাঝে একটা থার্ড স্টেট বলে অবস্থান রয়েছে। এবারে বিজ্ঞান বলছে যে থার্ড স্টেট নেই, আবার এটা আছে সেটাও বলছে না। এই কনফিউশন, এই ধোঁয়াশা রয়েছে। আর এনসিপিআই সাংসদরা সেই রকম জনিত একটা ধোঁয়াশায় রয়েছেন। তারা কোন দিকে রয়েছেন, এনসিপিআইটা আদতে কি এনডিএতে আছেন কি না, বা বিজেপি বা তৃণমূল, সমস্তটা একটা ভীষণ ধোঁয়াশায়। আজকে কি ধোঁয়াশা কাটবে? আজকে কি একটা অবস্থান শক্তপোক্ত হবে? নজর থাকবে। আর এদিকে আসলে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে থেকে এমন এমন সব খবর বেরিয়ে আসছে, অস্বস্তি তো হবেই। টুলু মণ্ডল দেখুন, তার একের পর এক কীর্তি সামনে আসছে। জি 24 ঘন্টার অন্তর্তদন্তে নানান তথ্য, পথশ্রী প্রকল্প, গ্রাম সড়ক যোজনা,
মেরামতি রক্ষণাবেক্ষণ তার বরাত টুলু মণ্ডলের কাছে আসছে। গত কয়েক বছরে কত টাকার কাজ হয়েছে জানেন? এই টুলু মণ্ডলের সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্টের 296 কোটি টাকার কাজ। সংস্থা কি? টেন্ডার কে পেয়েছে? মণ্ডল স্টোন প্রোডাক্ট, এমএসপি টুলু মণ্ডলের সংস্থা। ভাবুন, টুলু মণ্ডলের সংস্থা সরকার ঘনিষ্ঠ, সেই কাজ করছে, তার আবার পাথর ব্যবসা। কি কাজ হচ্ছে? রাস্তার অবস্থা তো আমরা দেখতেই পেয়েছি। তো ফলে এই 296 কোটির কাজ মণ্ডল স্টোন প্রোডাক্টের হাত ঘুরে কার কাছে গেল, কিভাবে তাদের কাছে এলো, প্রশ্ন তো রয়েছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আর এই টুলু মণ্ডলের সংস্থা এমএসপি নিয়ে কি কি জানা যাচ্ছে পিয়ালি? দেখো, সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে গত কয়েক বছরে যে তথ্য আমরা সরকারি নথি ঘেটে পাচ্ছি, তাতে কয়েকদিন আগে আমরা কোন কোন রাস্তা, তার মধ্যে কয়েকটা রাস্তার ছবি তুলে ধরেছিলাম। কিন্তু এই টুলু মণ্ডল গত 22-23-এর পর থেকে তার সংস্থা মণ্ডল স্টোন প্রোডাক্ট, যার একেবারে বোর্ড রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এখানে রক্ষণাবেক্ষণের কাজ করেছিল টুলু মণ্ডলের সংস্থা। ঠিক এইভাবেই গত কয়েক বছরে 296 কোটি টাকার সরকারি কাজের বরাত পেয়েছিল এই মণ্ডল স্টোন প্রোডাক্ট। তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তার কাজের রাস্তা সংক্রান্ত কাজের বরাত পেয়েছিল 205 কোটি টাকা, বাকি 90 কোটি টাকার বরাত পেয়েছিল ঝাড়খণ্ডের। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুধু কোনো মাত্র একটা কোনো ডিপার্টমেন্ট বা একটা কোনো দপ্তর নয়, যেরকম পিডাব্লিউডি রয়েছে, মার্কিনটনস বার্ন রয়েছে, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত দপ্তর রয়েছে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ একাধিক দপ্তর থেকে বছরের পর বছর এই টুলু মণ্ডলের সংস্থা তারা একেবারে বরাত পেয়ে চলেছে। এবং তোমাকে আমি কয়েকটা রাস্তা একটু উদাহরণ দিয়ে জানাবো কোন কোন রাস্তা বানিয়েছে। মির্জাপুর কালীগ্রাম কুসুগ্রাম থেকে 7 কিলোমিটারের মতন রাস্তা, তার বরাত পেয়েছিল 5 কোটি টাকার। পিডাব্লিউডির অধীনস্থ পাড়ুই বাটিকর রোড, সেটার ক্ষেত্রে 2,90,00,000 টাকার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা। আর একটা রাস্তা হচ্ছে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর তারা বানিয়েছিল, সেটা মোহাম্মদ বাজার ব্লকের এই যে দীঘল গ্রামের রাস্তা, সেটা আমি দেখতে পাচ্ছি, সেই রাস্তা তুমি দেখতে পাবে দীঘল গ্রাম বলে লেখা রয়েছে। এই দীঘল গ্রামের রাস্তাটা মোটামুটি কেমন, মানে টুলু মণ্ডলের কাজ কেমন? দেখো, টুলু মণ্ডলের কাজ কেমন সেটা আমরা কিছুদিন আগে যখন এসেছিলাম, এখন এই সামনের অংশটা কিছুটা হলে তাও ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখানকার লোকেদের সাথে যখন কথা বলেছিলেন তারা বলছিলেন যে রাস্তার ভেতরের দিকে গেলেই বোঝা যাবে কি অবস্থা। এই রাস্তাতে যে টুলু মণ্ডল বানিয়েছিল কি অবস্থা এরকম রাস্তার রাস্তার অবস্থা এখানকার লোকজনই জানাচ্ছিলেন কয়েকদিন আগে। প্রায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, ফলে বুঝতে পারছো যে কোন একেবারে কার অঙ্গুলি হেলনে এই টুলু মণ্ডল কয়েক বছরে প্রায় 300 কোটি টাকা। কিছু বলতে চাইছেন না পিয়ালি, যিনি টোটো চালক রয়েছেন, নাকি এখনো ভয় আছে তাদের মধ্যে? দেখো, অনেকের মধ্যেই এখন যেটা থাকে যে ভয় থাকে। আমি একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই রাস্তাটা তো টুলু মণ্ডল বানিয়েছিল, ভেতরে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা। হ্যাঁ, এটা তো বানায়নি, এটা রিপেয়ার করেছিল, রক্ষণাবেক্ষণ করেছিল। প্রচণ্ড খারাপ ছিল রাস্তাটা, তো মোটামুটি কত 6 মাস হবে এটা রিপেয়ার করেছে। হ্যাঁ, তো আমাদের এখানে রাস্তা 1 বছরও যায় না, চলে, আর 1 বছরের মধ্যেই খারাপ হয়ে যায় রাস্তা। 1 বছরের রাস্তা যায় না, তার কারণ হচ্ছে বছরের পর বছর ধরে এই সমস্ত রাস্তা, সেটা মোহাম্মদ বাজার হোক, নলহাটি হোক, রামপুরহাট হোক, সেই রাস্তা তৈরি হোক, রাস্তা রক্ষণাবেক্ষণ হোক, রাস্তা আপগ্রেডেশন হোক, সেগুলোর বরাত টুলু মণ্ডল কাজ করবেনই বা কেন বলুন তো? যদি রাস্তার কাজ না করে এর টাপ্পা দিয়ে মোটা টাকা পাওয়া যায়, কেই বা কাজ করে? যদি সরকারি টোল এড়িয়ে এই ধরনের ভুয়ো টোল করা যায়, তার থেকে কোটি টাকা আসে, তাতে কেই বা কাজ করে বলুন তো? মাসুমদার কাছে যাব, কাজী মাসুম আক্তার রয়েছে। মাসুমদার, ঠিকই তো, টুলু মণ্ডলের হাতে যে সমস্ত মোয়া মিষ্টি তুলে দেওয়া হয়েছিল, টুলু মণ্ডলই খাবেন, অন্য কাউকে খাওয়াতে যাবেন কেন? দেখুন, টুলু মণ্ডলকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তো এটা তো একটা সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, একটা নেটওয়ার্ক। যারা কাজ দিয়েছিল, যে সংস্থা এই কাজগুলো দিয়েছে বা যে সরকারি দপ্তর কাজগুলো দেখতো, তাদের ভূমিকাটা তাকে দেখা দরকার আছে। তারা কি করেছে, তারা কারা, তাদেরকে রেডারে আনা হবে না? মানে টুলু মণ্ডল যে লুটপাট চালাচ্ছে, টুলু মণ্ডল যে ওখান থেকে বিপুল পরিমাণ কাটমানি তোরা তুলছে, সেই টেন্ডারটা পাচ্ছে। যারা টেন্ডার গুলো দিয়েছিল তারা তৃণমূলের লোক ছিল বলছেন, তাহলে সরকারি আধিকারিকও ছিল,
যাদের হাত দিয়ে এগুলো পাস হয়েছে, যারা এগুলো নিয়ন্ত্রক, যারা এগুলো ইউসি দিয়েছে। আমি তো সরকারি দপ্তর একটা জায়গায় রয়েছে, আমি জানি। তাহলে টোটাল একটা নেটওয়ার্ক রয়েছে। মাসুমদা, এটা বলুন তো, আপনি সরকারি দপ্তরে রয়েছেন, কোনো বড় নেতা আপনাকে এসে বলছে এটা প্ল্যানটা পাস করাতে হবে, কটা ঘাড়ে মাথা আপনার যে আপনি বলবেন না আমি করবো না? মাসুম আক্তার আছে, এই সমাজ উল্টো রক্তাক্ত হয়েও করে। কিছু লোক আছে তো তাদের মাসুম আক্তার তো মনে নয়। গুরুত্ব যদি না ছেড়ে চলতে থাকবে। কিছু লোক সমাজে আছে, আপনাকে একটা জিনিস বলে রেখে দিই, আসলে তো রাজনীতি আছে। নেতারা বলেছে ওকে দেওয়া হোক, টুলুমন্ডলকে দেওয়া হোক। আর নেতারা টুলুমন্ডল থেকে কারবাইটা নিয়ে, মানে টুলুমন্ডলের উপরে নেতারা বলছি, মাথার নেতারা। এই যেটা কালীঘাটের দিকে যায় আর কি, যে রাস্তা থেকে যেটা কালীঘাটের দিকে যাওয়ার অ্যাড্রেস। তো আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য এই টোটালটাকে র্যাডারে নেওয়া দরকার। একদমই ঠিকই বলেছেন। আসলে এই পুরো সিস্টেমটা একটা নেটওয়ার্ক গড়ে উঠেছিল এবং সেই নেটওয়ার্কের মাথায় কেউ না কেউ তো থাকে, সেইখানে পৌঁছানোটা কিন্তু খুব প্রয়োজন। অনেক ধন্যবাদ বাসুন্দা আপনাকে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।